এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকেরও বেশ কয়েকটা টিপস শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের সহজ হয়ে যায়, সেই সঙ্গে সময়, সংসার খরচ দুটোই কিন্তু বাঁচানো যায়। প্রথম যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, অনেক সময় শ্যাম্পু কাটা কিছুটা আমরা রেখে দিই, পুরোটা শেষ হয় না। তখন এমনি যদি আমরা নর্মালি এটাকে বাথরুমে বা কোথাও রেখে দিই, কিন্তু বেরিয়ে শ্যাম্পুগুলো কিন্তু পড়ে যায়। কিন্তু আর নিচে যদি একটা এভাবে ক্লথ ক্লিপ আটকে দিয়ে তারপরে কোথাও রাখি, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ড হয়ে থাকবে, শ্যাম্পুটা এখান থেকে বেরিয়ে আর পড়ে যাবে না। পরের যে টিপসটা শেয়ার করবো, ধনে পাতা নিয়ে বা ধনে পাতাগুলো বাজার থেকে যখন আমরা কিনে নিয়ে আসি, অনেকটা ধুলো ময়লা এগুলোর গায়ে লেগে থাকে। তারপরে খেয়ে ধনে পাতাগুলোকে পরিষ্কার করতে লাগে। তো আমরা অনেকেই কি করি যে মানে কেটে তারপরে পরিষ্কার করি, কিন্তু ধনে পাতাটাকে কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটবে। কেটে যদি ধনে পাতাটা ধুতে যাই, তাহলে ওই ছোটো ছোটো টুকরোগুলো সবসময় আমাদের জল থেকে ছেঁকে তুলতে পারি না, অনেকটা ধনে পাতা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু গোটা অবস্থায় যদি আমরা এগুলোকে ধুয়ে নিই, তাহলে একটু কিন্তু ধনে পাতা নষ্ট হয় না। এভাবে টুকরো টুকরো করে কেটে তোমরা পরিষ্কার করে তারপরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করতে পারো বা তোমরা ব্যবহার করতে পারো। পরে যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, এরকম একটা ছোট্ট গ্রেটার আমাদের রান্নাঘরে থাকলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো দেখো, আলুর ছাল যদি নর্মালি আমরা বটিতে ছাড়াতে যাই, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিন্তু এরকম একটা গ্রেটার থাকলে আলুর ছাল মানে সবজির ছাল, যে কোনো সবজির ছাল ছাড়ানো থেকে কিন্তু যে কোনো জিনিস গ্রেট করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর দেখো, আলুর ছালগুলো একদম কিন্তু পাতলা পাতলাভাবে উঠেছে, কোনোভাবেই কিন্তু মোটা হয়ে উঠে যায়নি যে আলু অনেকটা বাদ হয়ে যাবে বা কিছু। প্রত্যেকের রান্নাঘরে এরকম একটা ছোট্ট গ্রেটার থাকলে কিন্তু প্রতিদিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তারপর দেখো, অল্প করে আদা, রসুন বা পেঁয়াজ এগুলো পেস্ট করতে গেলে আমাদের মিক্সচার মেশিনে কিন্তু অল্প করে একটু পেস্ট হয় না। তাছাড়া কী বলতো, অল্প একটুর জন্য আমাদেরকে ওই শিল নোড়াও কিন্তু ব্যবহার করতে ইচ্ছে করে না। তো সেই জন্য হাতের কাছে যদি এরকম একটা গ্রেটার থাকে, তাহলে কিন্তু এই গ্রেটারের সাহায্যে মানে শুধু রসুন, পেঁয়াজ, আদা এগুলো পেস্ট করার দরকার হলে খুব সহজেই কিন্তু পেস্ট করে নিতে পারি। তো দেখো, কাজটা কত সহজেই হয়ে গেল না? পরের যে টিপসটা শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা বাড়িতে নিয়ে আসার পর দেখবে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অনেক দিন ভালো রাখার জন্য এর পেছনে বোখাগুলোকে তোমরা বাদ দিয়ে তারপরে তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করবে, দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই কাঁচা লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। প্রত্যেকটার বোখা ছাড়িয়ে নেওয়ার পরে তোমরা এয়ারটাইট কন্টেনারে বা প্লাস্টিকের মধ্যে ভরে এইভাবে করে তোমরা স্টোর করতে পারো। পরের যে টিপসটা শেয়ার করছি, তো তার জন্য দেখো, এখানে একটা প্রদীপ নিয়ে নিয়েছি, মাটির প্রদীপ, আর প্রদীপটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে কিন্তু দুটো লাভ হবে। তো প্রথম যে লাভটা হবে, দেখো, এই গ্রেটারগুলো আমরা ব্যবহার করতে করতে এই যে ধারটাও কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে করে মাটির প্রদীপ যদি গ্রেট করে নিই, তাহলে এর যে ধারটা কিন্তু ফিরে আসবে। যে কোনো জিনিস গ্রেট করতে কিন্তু আমাদের এখন কোনো অসুবিধা হবে না। যে কোনো জিনিস ব্যবহার করতে করতে ধারটা তো নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে তোমরা বাড়িতেই ধার করে নিতে পারো এই গ্রেটারগুলো। তাছাড়া দেখো, এই যে প্রদীপের গুঁড়োগুলো, এই গুঁড়োগুলো কিন্তু আমি ফেলবো না, কী কাজে ব্যবহার করছি, তো চলো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে প্রদীপ গ্রেট করলাম, তার যে গুঁড়োগুলো তার সঙ্গে মিশিয়ে দিয়েছি হচ্ছে, দেখো, দুবার ব্রাশ করার জন্য ঠিক যতটা হচ্ছে কোলগেটের প্রয়োজন, ঠিক ততটা কোলগেট নিয়েছি, আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো এটাকে দেখো খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, মিশ্রণ একটা তৈরি করে নিলাম। এটাকে কি কাজে লাগাবো, দেখো, বাড়িতে যে ওয়াশ বেসিন আছে না, সেই বেসিনগুলো খুব বেশি নোংরা হয়ে যায়, এরকম দেখো একটা দাগ চলে আসে। তো এই ওয়াশ বেসিন কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে পারো। তো দেখো, খুব সহজেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। এগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ক্লিনজার বা হারপিক কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু খুব সহজে দেখো এই যে একটা মাটির প্রদীপকে গ্রেট করে নিয়ে তার গুঁড়ো দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো হাতে আমি একটা প্লাস্টিক পরে নিয়েছি, তোমাদের কাছে গ্লাভস থাকলে গ্লাভস ব্যবহার করতে পারো। তো আমার কাছে যেহেতু গ্লাভস নেই, তো একটা প্লাস্টিক পরিয়ে পুরো বেসিনটার মধ্যে আমি এই মিশ্রণটাকে লাগিয়ে কিছু সময় রেখে দেবো। তারপরে একটা স্কচব্রাইটের সাহায্যে এটাকে খুব ভালো করে ঘষে দেবো। দেখবে কতটা চকচক করবে। সাদা জিনিস দেখতে ভালো লাগে, কিন্তু একটু আবার নোংরা হয়ে গেলে কিন্তু দেখতেও খারাপ লাগে। তো আমি দেখো, এই কলটা যে আছে তার মধ্যেও কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার দেখো, একটু শুকিয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে হালকা করে এভাবে করে ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতন ঝকঝক করবে। তো পুরোটা একদম ক্লিন করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ক্লিন হয়েছে। তো এইভাবে করে তোমরা খুব সহজে কোনো রকম ক্লিনজার বাজার থেকে না কিনে বাড়িতে থাকা এরকম প্রদীপগুলো, যেগুলো অযথাই পড়ে আছে, কালী পুজো যেহেতু শেষ হয়ে গেছে, তো দেওয়ালিতে আমরা এগুলো ব্যবহার করি, এদিক ওদিক না ফেলে রেখে তোমরা এই সমস্ত ছোটো ছোটো কাজে কিন্তু ব্যবহার করতে পারো। আর দেখো, বাকি যেটুকু মিশ্রণ আছে সেটাকেও কিন্তু ফেলবো না। আমাদের
যে কিচেন সিঙ্কটা রয়েছে সেটাও কিন্তু মানে তেল চিটচিটে ব্যাপার হয়ে যায়, বাসন-কোসন ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে বা বিভিন্ন ধরনের দাগ ছোপও পড়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা যে নতুনের গ্লেজটা সেটাকে যদি ফিরিয়ে আনতে চাও তাহলে কিন্তু এরকম একটা এই মিশ্রণটার সাহায্যে তোমরা খুব সহজে কিন্তু এই কিচেন সিঙ্কটাকে কিন্তু একদম নতুনের মতন ঝকঝকে তকতকে করে ফেলতে পারো। দেখো বন্ধুরা, যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি ছোট ছোট কাজে সেগুলোকে ব্যবহার করতে পারি তাহলে ছোট ছোট কাজগুলো আমাদের হয়ে যায়, আর সেগুলোকে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত পরিষ্কার করার জন্য কিন্তু বাজার থেকে আমরা হারপিক বা ক্লিনজার, বিভিন্ন ধরনের ক্লিনজার কিন্তু কিনে নিয়ে আসি, কিন্তু খুব সহজেই দেখো এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকে কিন্তু ছোট ছোট কাজে লাগালে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায়। পরে যে টিপসটা শেয়ার করবো, আমি একটা জারের ঢাকনা নিয়েছি। তো এই ঢাকনার ওপরে দেখো বেশ কয়েকটা গার্ডার আমি এভাবে করে এপাশে ওপাশে করে লাগিয়ে নিচ্ছি। তো দুটো গার্ডার হলে হয়ে যাবে, দুটো তিনটে হলেই হয়ে যাবে। তো আমি এখানে তিনটে নিয়েছি, তোমরা চারটে পাঁচটা গার্ডার কিন্তু নিতে পারো। তো আমরা যে সাবানগুলো ব্যবহার করি, ভেজা সাবানগুলো যদি আমরা রেখে দিই এমনি সাবান কেসের মধ্যে, দেখবে নিচটা ভিজা থাকে, তো সাবানটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তো এর উপরে রাখলে সাবানের জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে, সাবানটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তার ফলে সাবানটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে, সাবানটা তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না। যত তাড়াতাড়ি সাবানগুলো শেষ হয়ে যাবে বাজার থেকে তো আবার আমাদেরকে কিনে আনতেই হবে, কিন্তু এইভাবে করে সাবান ব্যবহার করলে সাবানটা তাড়াতাড়ি নষ্ট হবে না। পরে যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, আলমারির যে নিচগুলো খুব বেশি গ্যাপ হয় না, তারপরে পরিষ্কার করতে গেলে আমাদের একটু ঝামেলা হয়। ঝাড়ু তো ঢুকতেই চায় না, আবার নারকেল কাঠু ঝাড়ুগুলো ব্যবহার করলে সেগুলো ভেঙেই যায়। তো দেখো আমি নারকেল কাঠের ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করব। তো পরিষ্কার করার আগে ঝাড়ুর আমি মাথাতে মানে ঝাড়ুর সামনের দিকটা দেখো আমি এইভাবে করে একটা লেগিংসের যে পা একধারে পা একটা কেটে নিয়েছি, আর দেখো সামনের দিকটা একটু গার্ডার দিয়ে বেঁধে দিয়েছি। এবার এটাকে ঝাড়ুর মধ্যে ঢুকিয়ে পেছন সাইডেও একটা গার্ডার দিয়ে বেঁধে দেবো, ঠিক আছে? তো এইভাবে করে দেখো ঝাড়ুর মধ্যে যদি একটা লেগিংসের কাটা মানে পায়ের কাটা অংশ ভরে নিই, দিয়ে এটাকে দিয়ে যদি পরিষ্কার করি তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়ুটা ভেতর পর্যন্ত চলে গেল। অল্প একটু ফাঁকা থাকলেও কিন্তু সে ভেতর পর্যন্ত চলে যাবে, আর খুব ভালোভাবে কিন্তু এই সমস্ত ভেতরের যে নোংরাগুলো সেগুলোকে কিন্তু ক্লিন করে ফেলবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরে যে টিপসটা শেয়ার করবো, এই যে বালিশগুলো আমরা ব্যবহার করি না, বালিশের মধ্যে তো তুলো থাকে, এগুলো কিন্তু আমরা মানে সহজেই পরিষ্কার করতে পারি না। এই পরিষ্কার করতে গেলে তুলো বের করতে হয়, তুলো সবসময় বের করে পরিষ্কার করাটাও সম্ভব নয়। তো কিভাবে তোমরা পরিষ্কার করবে তার একটা টিপস শেয়ার করছি। তো আমি নিয়েছি বেকিং সোডা। তো বেকিং সোডা দেখো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির সাহায্যে পুরো বালিশটার মধ্যে দুপাশে এইভাবে করে বেকিং সোডাটাকে খুব ভালো করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে করে ছড়ালে কী হবে, মানে গুঁড়োটা ঠিকঠাকভাবে পড়বে, কোথাও বেশি কোথাও কম হয়ে বা পড়বে না, ডালা পাকিয়ে থাকবে না। তো এইভাবে করে বেকিং সোডাটা দিয়ে হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি যাতে বেকিং সোডাটা ভেতর পর্যন্ত চলে যায়। তারপরে ভেতরে যে তুলোগুলো আছে হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে যাতে তুলোগুলো কিন্তু একটু আলগা হয়ে যায়। তো দেখো এইভাবে করে হাত দিয়ে ঘষে একটু আমি বেকিং সোডাটাকে যতটা সম্ভব ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বালিশের দুপাশে একই পদ্ধতিতে তোমরা করে নেবে। তো আমি এক ধার দেখাচ্ছি। তো সবসময় তুলো বের করে পরিষ্কার করাটা সম্ভব নয়, মাঝে মধ্যে তোমরা এইভাবে করে বালিশগুলোকে পরিষ্কার করতে পারো। তো এরপরে আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি। জলটা এমনটা নেবে যাতে হাত দেওয়া যায়, উষ্ণ গরম জল। এর মধ্যে নেব একটা পরিষ্কার রুমাল বা সুতির কাপড়ও নিতে পারো। এটাকে ডুবিয়ে হালকা করে দেখো জলটা একটু বের করে দিয়ে এই ভেজা রুমালটা দিয়ে এটাকে ক্লিন করব। তাহলে যে ধুলো ময়লাটা আছে না সেটা একদম ক্লিন হয়ে যাবে। আমরা সবাই জানি কিন্তু বেকিং সোডা কিন্তু যে কোনো দুর্গন্ধ দূর করতে কিংবা হচ্ছে জীবাণু ছত্রাক এগুলো কিন্তু ধ্বংস করে ফেলে। তো দেখো আমরা তেল মাথায় দিয়েও কিন্তু এই বালিশের ওপরে মাথা দিয়ে ঘুমাই, তো তার ফলে তেলগুলোও কিন্তু ভেতরে চলে যায়। দীর্ঘদিন এইভাবে থাকতে থাকতে কি হয়, এগুলোর মধ্যে থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে, তখন বালিশগুলো আর মাথায় দিতে ইচ্ছে করে না, বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে সেই বালিশগুলো তাদেরকে দিতেও কিন্তু কেমন কেমন লাগে। তো তার জন্য তোমরা এইভাবে করে বালিশগুলোকে পরিষ্কার করতে পারো, একদম ফ্রেশ হয়ে যাবে, সেই সঙ্গে জীবাণুমুক্তও কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো বালিশটাকে এইভাবে করে বারবার কিন্তু এই রুমালটাকে ভিজিয়ে পুরো আমি বালিশটাকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এরপর দেখো এই যে ভেজা বালিশটাকে কি করবে, তোমরা রোদের মধ্যে খুব ভালো করে এটাকে শুকনো করে নেবে। তার ফলে কী হয়, ভেতরের তুলোগুলো কিন্তু মানে শুকিয়ে যাবে, মানে তুলোগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে, যেটা দলা পাকিয়ে যায় সেটা থাকবে না, ছেড়ে ছেড়ে যাবে, বালিশটা একদম মানে নরম হয়ে যাবে, সেই সঙ্গে জীবাণুমুক্ত একদম ফ্রেশ বালিশ হয়ে যাবে।